বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা যে চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করতে চলেছি বা যে অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে গাণিতিক আরোহণ তত্ত্ব বা গাণিতিক আরোহ তত্ত্ব, যাকে ইংরেজিতে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন বলা হয়ে থাকে। এখন এই চ্যাপ্টারটি করার পূর্বে বা এই চ্যাপ্টারটি যখন নামটি এসেছে তখন আমাদের মাথায় এসেছে যে এই চ্যাপ্টারটির উদ্দেশ্য কী বা বীজগণিতে এরকম অধ্যায়টি আনার পিছনে গণিতজ্ঞদের উদ্দেশ্য কী, সর্বপ্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন, এই চ্যাপ্টারটিতে আমরা কীভাবে উপকৃত হব, আর এই চ্যাপ্টারটি আমাদের কোন বেসিক ধারণার উপর বেস করে তৈরি হয়েছে। কারণ এই বিষয়গুলি কিন্তু আমাকে কোশ্চেন সলভ করতে হেল্প করবে, তাই এই বিষয়গুলির উপর কিন্তু আমাদের জোর থাকাটা খুব দরকার। এখন যদি বেসিক নিয়ে আলোচনা করতে হয় তাহলে প্রথমে বুঝতে হবে গাণিতিক স্টেটমেন্ট বা গাণিতিক বিবৃতি বা ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট কথাটির অর্থ কী। ধরো আমরা নর্মালি যে কোনো কথাই বলি না কেন সেটি একটি স্টেটমেন্ট হয়। যেমন আমি যদি বলি যে আজ বুধবার, তাহলে এটি একটি স্টেটমেন্ট। এটি সত্যও হতে পারে আবার মিথ্যেও হতে পারে। আর এটি যাচাই করার জন্য তুমি কি করবে, আজকের দিনটি কোন সালের কোন তারিখকে নির্ণয় করছে সেটি দেখবে এবং ক্যালেন্ডার দেখে তুমি দেখবে আজকে বুধবার কি না, মানে আমার কথাটি সঠিক কিনা তুমি যাচাই করতে যাবে। আবার অন্যরকমভাবে যদি আমি বলি এখন বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তাহলে আমি যে জায়গায় বসে আমি কথাটি বলছি সেই জায়গাতে তুমি কি করবে, সেই জায়গার আশেপাশে দু একজন লোককে তুমি ফোন করে হোক বা জেনে জানবে তাদের কাছ থেকে যে সত্যি কি আজকে বৃষ্টি হচ্ছে, বা ওয়েদার রিপোর্ট থেকে তুমি বের করে দেখবে যে আমি যে বিবৃতিটি দিলাম সেটি সঠিক কি নয়। এরকম গাণিতিকভাবে অনেক বিবৃতি ন্যাচারাল নাম্বারের উপর অর্থাৎ স্বাভাবিক সংখ্যার উপর বেস করে কিছু ম্যাথামেটিক্যাল স্টেটমেন্টকে আমাদের প্রুভ করতে হবে যে যেটি সত্য না মিথ্যে। ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট বা গাণিতিক তথ্য বলতে কি বলতে হয়, ধরো এইরকম কিছু তথ্য আমাকে দেওয়া আছে যে 2^3n-1 সর্বদা 7 দ্বারা বিভাজ্য। এখন এই যে প্রথম স্টেটমেন্টটির কথাই বলি, লেখা আছে 2^3n-1 সেটি 7 দ্বারা বিভাজ্য। এখন তুমি n হচ্ছে ন্যাচারাল নাম্বার। আমি কি বললাম, যে কোনো গাণিতিক স্টেটমেন্টের আমাকে সঠিক বলছে কিনা সেটি কিন্তু এই চ্যাপ্টারটির উদ্দেশ্য, সেটি প্রমাণ করা। এখন আমাকে যে এই স্টেটমেন্টটির কথা বলা হলো যে এটি 7 দ্বারা বিভাজ্য। এখন তুমি ন্যাচারাল নাম্বার n যেহেতু ন্যাচারাল নাম্বার, তাহলে n এর মান তুমি 1 পুট করতে পারো। তাহলে কি পাচ্ছি, 2^3 × 1 অর্থাৎ 2 এর কিউব অর্থাৎ 8 - 1 = 7। তাহলে 7 7 দ্বারা বিভাজ্য, তাহলে 1 এর জন্য সত্য। এরকম n = 2 করেও তুমি দেখতে পারো 2 এর জন্য হয়তো সত্য, অথবা 3 দেখলে 3 = 3 করেও হয়তো দেখলে তুমি 3 এর জন্য সত্য। কিন্তু কথা হচ্ছে ন্যাচারাল নাম্বার তো অগুন্তি, তাই না? 1 2 3 4 5 করে চলতেই থাকে একদম অসীম দূর পর্যন্ত, অসংখ্য সংখ্যা। তাহলে তুমি প্রত্যেকটি নাম্বারকে পুট করে এই যে গাণিতিক স্টেটমেন্টটির কথা বলছি সেটি যে সত্য সেটি বিবেচনা করা কিন্তু খুব জটিল এবং ইম্পসিবল বলতে পারো। তাহলে তুমি কি করতে পারো, তুমি কোনো একটি পদ্ধতি যদি বের করতে পারো, এমন পদ্ধতি যে ক্ষেত্রে 2টি বা 3টি বা 4টি স্টেপের মাধ্যমে আমি এটা প্রমাণ করতে পারি হ্যাঁ যে এই বিবৃতি সঠিক, তাহলে এরকম একটি দরকার ছিল। তাহলে সেইটি কিন্তু এই চ্যাপ্টারটি আমাদের পূর্ণ করছে। ঠিক আছে, তাহলে বুঝলাম যে কোনো গাণিতিক স্টেটমেন্ট যেটি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সঙ্গে সম্পর্কিত সেই রকম গাণিতিক স্টেটমেন্ট বা বিবৃতিকে প্রমাণ করতে গিয়ে এই ধরনের একটি পদ্ধতি দিয়েছে এই আমাদের চ্যাপ্টারটি। ঠিক আছে, বা এই গণিতের এই শাখাটি। এখন এরকম অনেক স্টেটমেন্ট আমি দেখালাম, 4টি স্টেটমেন্ট আমি তুলে রেখেছি। এই 4টি স্টেটমেন্টে n হচ্ছে ন্যাচারাল নাম্বার এবং এই ন্যাচারাল নাম্বারের জন্য এই যে স্টেটমেন্টগুলি সেগুলি সত্য কি মিথ্যে সেটি কিন্তু প্রমাণ করা হচ্ছে এই চ্যাপ্টারের উদ্দেশ্য। তাহলে বুঝলাম একটা জিনিস বুঝলাম যে গাণিতিক বিবৃতি বা ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট ব্যাপারটি কি, যে এই ম্যাথামেটিক্যাল স্টেটমেন্টটি সঠিকও হতে পারে আবার ভুলও হতে পারে, সেটি প্রমাণ করার একটি রাস্তা দরকার, আর সেই রাস্তাটি বের করেছে এই চ্যাপ্টারটি। এবার আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে এই ইন্ডাকশন কথাটির অর্থ কি বা আরোহ কথাটির অর্থ কি, সেটি বলতে গেলে আমাকে 2টি পদ্ধতির কথা আলোচনা করতে হবে। 2টি পদ্ধতি কি, দেখো সর্বপ্রথমে আমাকে তার থেকে বড় বিষয় আরেকটি বিষয় বলি আমরা। ধরো
তুমি বললে যে দেখো তোমার মধ্যে এরকম কোশ্চেন আসতেও পারে না যে স্যার আপনি বললেন যে এন 1 সব 2 জন সঠিক, n 3 করলাম তাহলে সঠিক, বা 3টে জন বা 4টে জন বা 5টে জন বা 6টি আমি করিনি না, 6 n 6 পর্যন্ত বসিয়ে দিই, দিয়ে প্রুফ করে বলে দিই যে হ্যাঁ এটি সঠিক। তাহলে কী দরকার, এত দূর করা দরকারও নেই, আমার 6 পর্যন্ত যখন মিলে যাচ্ছে তাহলে মনে হয় এটি স্টেটমেন্ট ঠিকই হবে, তা করে দিতেই পারি। এবার এখানে একটি প্রবলেম হচ্ছে, এই তুমি যদি ম্যাথামেটিক্যাল স্টেটমেন্টের কথা ভেবে দেখো তাহলে এই বিষয়টি ক্লিয়ার হবে যে না, এইভাবে কিন্তু করা পসিবল নয় বা এভাবে বলাটাও পসিবল নয়। কারণ কি, তোমার মনে হচ্ছে হয়তো বা যে 6 বা 10 বা 8 n = 8 পর্যন্ত বা 9 পর্যন্ত 10 পর্যন্ত যাওয়াটাও আমার কাছে অনেক ইজি, আমাকে একটা নতুন কোনো পদ্ধতি শেখার থেকে তোমার মনে হতে পারে। এখন সেটিকে দেখার জন্য আমি বলতে চাইছি যে এই যে একটি স্টেটমেন্ট এখানে বলা হয়েছে n² - n + 41 ইজ প্রাইম। প্রাইম মানে মৌলিক সংখ্যা হবে ফর অল ন্যাচারাল নাম্বার n। এখানে n ন্যাচারাল নাম্বার আর এই যে সংখ্যাটির কথা বলা হচ্ছে এটি মৌলিক সংখ্যা হবে। এখন মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বারের ডেফিনেশন হচ্ছে যে সংখ্যার 2টি উৎপাদক থাকে, সেই 2টি উৎপাদক কি 1 এবং সেই সংখ্যাটি নিজে, সেই সমস্ত নাম্বারকে আমরা মৌলিক সংখ্যা বলে থাকি। এখন n যদি আমি 1 পুট করি তাহলে আমরা এখানে কি পাচ্ছি 1² - 1 + 41, অর্থাৎ এর অ্যান্সার হবে 41, যেটি কিন্তু একটি প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। খুব ভালো কথা। n = 2, এক্ষেত্রেও দেখো 2² - 2 + 41 অর্থাৎ 43 আসবে, যেটিও কিন্তু প্রাইম নাম্বার, এখানেও কোনো ডাউট নেই। এরকমভাবে তুমি যদি চলতে থাকো এবং এইভাবে চলতে চলতে তুমি n = 20 পর্যন্ত মান বের করেছো। কী বের করেছো, 20² - 20 + 41 = তোমার এটি 20² মানে হচ্ছে 400 - 20 + 41 মানে হচ্ছে 421। এটিও কিন্তু প্রাইম নাম্বার, ঠিক আছে, মৌলিক সংখ্যা। খুব ভালো কথা। এবার তুমি বললে যে দেখুন আমি এই পদ্ধতিটা 20 পর্যন্ত, আমি এই পদ্ধতিটা n = 40 পর্যন্তও করলাম স্যার, তাহলে আমি কি পাচ্ছি +41 = আমি পাচ্ছি 1600, 40² মানে 1600 - 40 + 41 অর্থাৎ 1601, সেটিও কিন্তু প্রাইম নাম্বার স্যার। তাহলে আমি 1 থেকে 40 পর্যন্ত দেখলাম এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমি যদি 1 থেকে 40 পর্যন্ত প্রত্যেকটি সংখ্যা বসাই সেক্ষেত্রে আমি প্রত্যেকটি নাম্বারই কিন্তু প্রাইম নাম্বারই পেয়েছি। তাহলে আমি এই ক্ষেত্রে এসে 40 এতটা আমি এক্সামিন করে ফেলেছি, তাহলে আমার মনে হয় যে আমি একদম লিখে দিতে পারি যে তাহলে এটি একটি প্রাইম নাম্বার। কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে যে আমি যদি n = 41 যখন বসাবো তখন লক্ষ্য করলে আমি দেখতে পাবো 41² - 41 + 41, তাহলে 41 কেটে যাবে এবং পড়ে থাকবে 41², যেটির অর্থ হচ্ছে এটি হচ্ছে 1681। এখন তুমি যদি লক্ষ্য করে দেখো এই 1681 কিন্তু এখন আর দুইটি ফ্যাক্টর নয়, একে 1 দ্বারাও বিভাজ্য, 1681 দ্বারাও বিভাজ্য, আর 41² মানে এটি 41 দ্বারাও বিভাজ্য। তাহলে এই যে একটি আমরা এক্সাম্পল তুললাম সেখানে আমরা বুঝতে পারলাম যে কোনো একটি গাণিতিক স্টেটমেন্ট এরকম হতে পারে যে 40টা নাম্বার দিয়েও আমি পরীক্ষা করার পর 41 নাম্বারে গিয়ে প্রমাণ হলো যে এই স্টেটমেন্টটি সঠিক নয়, তাহলে এরকম হতেই পারে। তাহলে আমরা ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে এরকম 1, 2, 5, 10, 40, 41 এরকম নাম্বার বসিয়ে করাটি ডিফিকাল্ট হবে, কারণ আমরা ন্যাচারাল নাম্বার হয়তো এরকম কোনো স্টেটমেন্ট এলো যেখানে হয়তো 1500 নাম্বার বসালে হয়তো বা এটি ভুল প্রমাণ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই রকমভাবে আমরা কোনো রকমভাবে এত কষ্ট করার পরও ফেলিওরই হব। তাহলে আমাদের একটা কী করা উচিত, একটি নির্দিষ্ট নিয়ম আমাদের জানা উচিত, যেই নিয়মের মাধ্যমে আমরা সঠিকভাবে কয়েকটি স্টেপ, 1, 2, 3টি স্টেপ বা 2টি স্টেপ বা 4টি স্টেপের মাধ্যমে খুব সহজে আমরা এই সব স্টেটমেন্টগুলি সত্য না অসত্য প্রমাণ করতে পারি। আর তার জন্যই এর প্রয়োজনীয়তা আছে, মানে এই চ্যাপ্টারটির গুরুত্বপূর্ণ কতটা সেটি কিন্তু বুঝতে পারছো। ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে সারি প্রমাণ করলাম। এবার আমরা যে বিষয়টি কথা বলতে যাচ্ছিলাম এর আগে সেটি হচ্ছে ইন্ডাকশন বা
আরোহ কথাটির বিষয়টি কি, মানে এর অর্থ কি, ঠিক আছে। সেটি বলতে গেলে আমাকে আরেকটি বিষয় বুঝতে হবে যে অবরোহণ। আমরা আমাদের চ্যাপ্টারে শুধুমাত্র আরোহণ তত্ত্ব নিয়েই আমরা আলোচনা করব, কারণ এটি আমাদের সিলেবাস আছে, কিন্তু এই পদ্ধতির দুইটি ধরনের পদ্ধতি দ্বারা সীমাবদ্ধ, অর্থাৎ দুইটি পদ্ধতি দ্বারা এই রকম টাইপের কোশ্চেন আমরা অ্যান্সার করতে পারি বা সলভ করতে পারি বা সত্যতা যাচাই করতে পারি। এখন এই দুটি চ্যাপ্টারের মধ্যে প্রথমটি হচ্ছে অবরোহণ বা অবরোহ পদ্ধতি, আর আরোহণ মানে হচ্ছে উপরে ওঠা আর অবরোহ মানে নিচে নামা। ঠিক এইভাবে মনে রাখো, আরোহণ মানে আমরা পাহাড়ে আরোহণ করছি বলা হয় না, মানে নিচ থেকে উপরে উঠছি, আর অবরোহ মানে উপর থেকে নিচে যাচ্ছি, ঠিক এরকম টাইপের ব্যাপারটি। অবরোহণ কি বলছে, যে পদ্ধতির সাহায্যে আমরা সাধারণ নিয়ম থেকে বিশেষ, এইটি খুব ইম্পর্টেন্ট, সাধারণ নিয়ম থেকে বিশেষ নিয়ম, যাকে আমরা ইংরেজিতে এরকম বলতে পারি যে জেনারেল থেকে, জেনারেল টু স্পেসিফিক, কোনো একটি জেনারেল কিছু জেনারেল একটি নিয়ম থেকে স্পেসিফিক নিয়মে আমরা যাচ্ছি, সেই পদ্ধতিকে বলা হয় ডিডাকশন। একটু যদি বুঝিয়ে দিই তাহলে এরকম যে, ধরো তোমার কাছে বলা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমরা জানি, এটি আমরা ফর্মুলা শিখেছি, বীজগণিতের সর্বপ্রথম ফর্মুলা এটি শিখেছি। এটা কিন্তু জেনারেল একটা ফর্ম, এটা হচ্ছে কি জেনারেল ফর্ম। যখনই তুমি এই ফর্মে বি ইজ ইকুয়াল টু 1 পুট করবে, তখন এটি দেখতে কীরকম হয়ে যাবে, a প্লাস 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2 প্লাস 1 2a প্লাস 1, এরকম একটি জায়গায় চলে আসবে। অর্থাৎ আমার এটি জেনারেল, সেখান থেকে একটি স্পেসিফিক একটি এটি কিন্তু সত্য, এটি একটি স্টেটমেন্ট, এটি সত্য কার উপর বেস করে, এর ওপর বেস করে, অর্থাৎ এটি একটি জেনারেল স্টেটমেন্ট আর এটি একটি স্পেসিফিক স্টেটমেন্ট, ঠিক আছে, বুঝতে পারলে। এবং আর একটি যদি আমরা এক্সাম্পল নিই, ধরো আমি বলছি একটি জেনারেল স্টেটমেন্ট বলছি যে স্কোয়ার অফ ইভেন নাম্বারস আর ইভেন। আমি বলছি যে স্কোয়ার অফ ইভেন নাম্বারস আর ইভেন, একটি জেনারেল স্টেটমেন্ট আমি দিচ্ছি। জেনারেল স্টেটমেন্ট মানে একটি জেনারেল একটি নিয়ম কথা বলছি, জেনারেল স্টেটমেন্ট দিচ্ছি যে স্কোয়ার অফ ইভেন নাম্বার আর ইভেন, অর্থাৎ কোনো একটি যুগ্ম সংখ্যার বর্গ করলে আমরা যুগ্ম সংখ্যা পাবো। এখন যদি আমাকে কোশ্চেন করে, আমাকে যদি বলা হয় এখান থেকে আমরা কী কী স্পেসিফিক কিছু ধরো বললাম, এটা একটি জেনারেল স্টেটমেন্ট। এবার আমাকে যদি বলা হয় যে 2 এর স্কোয়ার অফ 2 ইজ ইভেন, যদি আমি এটি কথা বলি, দেখো এটি কথা বলার অর্থ হচ্ছে আমি 2 এর স্কোয়ার ইভেন নাম্বার হচ্ছে। তাহলে আমি একটি জেনারেল স্টেটমেন্ট থেকে একটি স্পেসিফিক স্টেটমেন্টে এলাম। স্পেসিফিক অর্থাৎ 2 এর স্কোয়ার একটি ইভেন নাম্বার, বা স্কোয়ার অফ 6 ইজ ইভেন, এটি বলতে পারি। অথবা আরেকটি জেনারেল স্টেটমেন্ট আমি যদি বলি ইভেন নাম্বার ইজ ডিভিজিবল বাই 2, এটা একটি জেনারেল স্টেটমেন্ট দিলাম, মানে যুগ্ম সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। এখন আমি যদি বলি 6 ইজ ডিভিজিবল বাই 2, তার অর্থ কি, তার অর্থ হচ্ছে 6 2 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। এই কথাটি কিন্তু আমরা একটি জেনারেল স্টেটমেন্ট, কিন্তু এটি একটি স্পেসিফিক স্টেটমেন্ট। তাহলে যখন আমরা কোনো জেনারেল স্টেটমেন্ট থেকে কোনো স্পেসিফিক স্টেটমেন্টে যখন যাই, তখন সেই রকম পদ্ধতিকে, সেই রকম ধারণাকে বা সেই পদ্ধতিকে আমরা কি বলি, ডিডাকশন বা অবরোহণ পদ্ধতি। এবার এটি উল্টো হচ্ছে আরোহণ পদ্ধতিটি কি, আরোহণ পদ্ধতিটি হচ্ছে যখন বিশেষ নিয়ম থেকে সাধারণ নিয়ম প্রতিষ্ঠা করা হয়। বিশেষ নিয়ম থেকে সাধারণ নিয়ম প্রতিষ্ঠা করা হয়, তার অর্থ কি, ধরো আমি বলছি যে বিশেষ নিয়ম বলতে 6 স্কোয়ার অফ, আমি কিছু বলছি যে স্কোয়ার অফ 6 ইজ ইভেন, স্কোয়ার অফ 2 ইজ ইভেন, স্কোয়ার অফ 8 ইজ ইভেন। এই 3টি স্টেটমেন্ট আমি দিলাম, তার সঙ্গে সঙ্গে আরেকটি স্টেটমেন্ট দিলাম যে 6 2 8 আর ইভেন। দেখো কিছু স্পেসিফিক স্টেটমেন্ট যে স্কোয়ার অফ 6 অর্থাৎ 6 এর বর্গ একটি ইভেন নাম্বার, 2 এর বর্গ একটি ইভেন নাম্বার,
এবং 8 বর্গ সেটি একটি ইভেন নাম্বার, এবং তার সঙ্গে সঙ্গে আমরা আরেকটি স্পেসিফিক স্টেটমেন্ট দিচ্ছি যে 6, 2 এবং 8 এরা ইভেন নাম্বার। এখান থেকে আমরা এই কনক্লুশনে আসতে পারি যে স্কোয়ার অফ ইভেন নাম্বার আর ইভেন। এখানে একটি আমরা জেনারেল স্টেটমেন্টে এলাম যে এই যে 3-4টি আমার স্পেসিফিক স্টেটমেন্ট আমরা পেলাম বা বিশেষ নিয়ম আমরা পেলাম, সেখান থেকে একটি জেনারেল নিয়মে এলাম যে স্কোয়ার অফ ইভেন নাম্বার আর ইভেন। আবার একই রকমভাবে আমি যদি বলি যে 2 দ্বারা বিভাজ্য, 6 2 দ্বারা বিভাজ্য, 8 2 দ্বারা বিভাজ্য, আবার বলি 2, 6, 8 যুগ্ম সংখ্যা বা ইভেন নাম্বার, যুগ্ম সংখ্যা বা ইভেন নাম্বার। সেখান থেকে আমরা এটাও কনক্লুশন করতে পারি যে যুগ্ম সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। এখান থেকে আমরা এই স্পেসিফিক স্টেটমেন্ট থেকে আমরা একটি বিশেষ স্টেটমেন্টে নিয়ে যেতে পারি, যে জেনারেল স্টেটমেন্টে নিয়ে যেতে পারি। এই বিশেষ স্টেটমেন্ট থেকে আমরা জেনারেল স্টেটমেন্ট নিয়ে যেতে পারি যে সমস্ত যুগ্ম সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা দুটি পদ্ধতির মধ্যে আমরা আজকে এই পদ্ধতি দিয়ে কিন্তু আমরা এই ম্যাথামেটিক্যাল স্টেটমেন্টগুলি প্রুভ করার চেষ্টা করব। কিছু স্পেসিফিক, ভালো করে বোঝার চেষ্টা করব, কিছু স্পেসিফিক বা বিশেষ নিয়ম থেকে একটি সাধারণ একটি নিয়ম প্রতিষ্ঠা করা। ঠিক আছে, এটি হচ্ছে এই পদ্ধতির মূল উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে আমাদের চ্যাপ্টারে আমরা দুটি জিনিস বুঝলাম। একটি হচ্ছে ডিডাকশন মেথড বা অবরোহণ পদ্ধতি, যেখানে সাধারণ নিয়ম থেকে বিশেষ নিয়ম হয়, আর একটি হচ্ছে কিছু বিশেষ নিয়ম থেকে সাধারণ নিয়মে আসার যে পদ্ধতি, তাকে আমরা আরোহণ পদ্ধতি বলে থাকি। তাহলে এই দুটি পদ্ধতি সম্বন্ধে একটি আইডিয়া এলো। এবার আমরা যে বিষয়ে যাব সেটি হচ্ছে, সর্বপ্রথমে এই পদ্ধতিটিকে একটু ফিল করার চেষ্টা করি। সর্বপ্রথমে ধরো এই এ একজন ব্যক্তি এবং বি আরেকজন ব্যক্তি, দুজনকে বলা হয়েছে যে তুমি কি সিঁড়ি চড়তে পারো, তুমি কি সিঁড়িতে চড়তে পারো, এবং তার সামনে এরকম অসংখ্য সিঁড়ি, যে 10 তলা বা 15 তলার একটি সিঁড়ি আমাকে দিয়ে দিচ্ছে, অসংখ্য। ঠিক আছে, অসংখ্য সিঁড়ি এখানে আছে। ঠিক আছে, এবার কথা হচ্ছে তাকে প্রমাণ করতে হবে সে সিঁড়িতে চাপতে পারে বা সিঁড়িতে সে উঠতে পারে। সে কি করবে? এখন এ নম্বর যে ব্যক্তিটি, সে 10 তলার সিঁড়ি আছে, এবার 10 তলার জায়গায় সে 50 তলার সিঁড়ি আমি ধরে নিচ্ছি, কথা তো 50 তলার সিঁড়ি অনেকটা উঁচুতে উঠতে হবে, এরকম একটি জায়গায় তোমাকে দাঁড় করে দিল, যে তোমাকে বললো তুই প্রমাণ করে দেখাও যে তুমি সিঁড়ি চড়তে পারো। এখন এই ব্যক্তিটি কি করলো? এই ব্যক্তি শুরু করলো সিঁড়ি চড়তে। সে একবার এখানে, তারপর এখানে, প্রথমে সে এখান থেকে এখানে চলতে শুরু করলো। সে একদম চলতে যাচ্ছে, প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত চলতে যাচ্ছে। তাহলে তাকে অগুন্তি সিঁড়ি তাকে যেতে হবে। ঠিক আছে, তার কষ্টও হলো এবং সে লাস্ট পর্যন্ত যেতে পারবে কিনা তারও ডাউট থেকে গেল, কারণ অগুন্তি সিঁড়ি আছে। সে উঠতে কতক্ষণ পারবে, ক ঘন্টা সময় লাগবে, ক দিন লাগবে, ক মাস লাগবে, তার কোনো গ্যারান্টি নেই, এবং সে প্রমাণও করতে পারলো না সে উঠতে পারে, এবং তার এই কার্যটি কিন্তু কন্টিনিউ চলতেই থাকলো। ঠিক আছে, আর দ্বিতীয়জন কি করলো? দ্বিতীয়জন একটি পদ্ধতি কথা ভাবলো, বলল যে ঠিক আছে স্যার, আমি এটি করব। আমি সর্বপ্রথমে প্রথম সিঁড়িতে চেপে দেখাবো আপনাকে। আমি প্রথম সিঁড়িতে চেপে দেখাবো আপনাকে। মানে যদি এই সিঁড়িটির সংখ্যা যদি 1 হয়, n = 1, আমি n দিয়ে সিঁড়ির সংখ্যাকে বলছি, এটি 2, এটি 3, এটি 4, এটি 5, এটি 6, এটি 7, এটি 8, এটি 9, এটি 10, এটি 11। ঠিক আছে, চললো। একই রকমভাবে এখানেও আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এবার এই ব্যক্তিটি কি করছে? এ নম্বর যে ব্যক্তিটি, সে সিঁড়ি চড়তে শুরু করেছে। বলার সঙ্গে সঙ্গে তাকে বলেছে সিঁড়ি চড়তে পারো কিনা দেখাও। সে সিঁড়ি চড়তে শুরু করেছে, হাঁটতেই থাকছে। কিন্তু এই বি একটু বুদ্ধি করে বলল যে আমি স্যার সিঁড়ি চড়তে পারি। সেটি আপনাকে বোঝাবার জন্য আমি একটি কাজ করতে পারি। আমি সর্বপ্রথমে 1 নম্বর যে সিঁড়ি আছে, 1 নম্বর সিঁড়ি আছে, সেটা আমি চড়ে দেখাবো। ঠিক আছে, এরপর আপনি এই 1 নম্বর সিঁড়ির পর আপনি যে কোনো একটি সিঁড়িতে আমাকে দাঁড় করিয়ে দিন। আপনি যে কোনো একটা সিঁড়িতে, আমি ধরে নিচ্ছি এই সিঁড়িতে আপনি দাঁড় করিয়ে দিন আমাকে। ঠিক আছে, 6 নম্বর সিঁড়িতে আপনি আমাকে দাঁড় করিয়ে দিন। আমি 6 থেকে 7-এ উঠে দেখাবো। যদি 6 থেকে 7-এ উঠতে পারি, তাহলে আমি 1-এ নিজে থেকে উঠেছি,
6-এ আপনি আমাকে দাঁড় করিয়ে দিয়েছেন, 7-এ আমি নিজে থেকে উঠেছি, তার অর্থ হচ্ছে আমি সিঁড়ি কিন্তু চড়তে পারি। আমি পারি বলেই আপনি যে কোনো 6 জায়গায় আপনি 9-এও দাঁড় করে দিলে, আমি যদি 10-এ উঠতে পারতাম তাহলে আপনি এটুকু বুঝে নিন যে আমি যে কোনো জায়গায় আপনি দাঁড় করে দিচ্ছেন, আমি তারপর সিঁড়িটা উঠতে পারছি, মানে আমি সিঁড়িতে ওঠা জানি। ঠিক আছে, তাহলে এই যুক্তিতে কিন্তু সেই ব্যক্তিটি মেনে নিল, হ্যাঁ তাই তো, যে সিঁড়িতে উঠতে জানে, সে প্রথম সিঁড়ি উঠে দেখালো, খুব ভালো কথা, উঠে গেল। তারপর তাকে আমি একটি যে কোনো সিঁড়িতে বললাম যাও তুমি 11 নম্বর সিঁড়িতে উঠিয়ে দিলাম তোমাকে, এবার 12 নম্বর সিঁড়িতে উঠে চলে যাও, তো সে যদি উঠতে পারে তার মানে সে তো সিঁড়িতে ওঠা জানে। তাহলে এর যে বুদ্ধিতে এ মেনে নিল, হ্যাঁ এই পদ্ধতিতে কিন্তু সিঁড়ি যে উঠতে পারে ব্যক্তিটি, সেটি কিন্তু হতে পারে। ঠিক, আবার একই রকমভাবে আরেকটি আমরা কনসেপ্টের কথা বলি, যে এই একটি পদ্ধতি, যে আমরা জানি, আমরা এরকম খেলা দেখেছি যাকে বলা হয় গেম অফ ডোমিনোজ। এখানে আমরা দেখেছি ভিডিওতে, অনেকে ইউটিউবে বানায়, যে একটি এরকম করে সাজিয়ে রেখে দিয়েছে, তাস বা এরকম কিছু সাজিয়ে রেখে দিয়েছে, বা বুকস এরকম সাজিয়ে রেখে দিয়েছে, একটি ফেললো, পরেরটা ফেলতে চলে গেল, শেষ পর্যন্ত একদম পুরোপুরি চলে যায়। এবার একে আমরা লাইব্রেরি মেথডও বলে থাকি, একে আমরা লাইব্রেরি মেথডও বলে থাকি। কীরকম ব্যাপারটি বোঝার চেষ্টা করো, দেখো এখন যদি এরকমভাবে সাজানো, এখানে প্রত্যেকটি যদি একটা করে বই হয়ে থাকে, এরকম সাজানো থাকে, তাহলে আমরা দেখলাম যে এই 1 নম্বর বইটি ফেলার জন্য এই সমস্ত বই কিন্তু পড়ে যাবে, যেহেতু এইভাবে আছে। তাহলে আমি যদি প্রমাণ করি যে 1 নম্বর বই পড়ার জন্য সমস্ত বই পড়ে গেছে, এটি একটি স্টেটমেন্ট, যে আমি যদি 1 নম্বর বইকে আমি বাম দিক থেকে ডান দিকে ধাক্কা মারি তাহলে সম্পূর্ণ বই পড়ে যাবে, এটি একটি ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট। ঠিক আছে, এখন আমি যদি প্রমাণ করি যে একটি ফেলার জন্য 1 নম্বর বইটি, প্রথম বইটি ফেলার জন্য পুরো বই পড়ে যাচ্ছে, তাহলে 1 নম্বর কি প্রথম বইটি ফেলার জন্য প্রথম বইটি যদি আমরা ফেলে দিই তাহলে পুরো বই পড়ে যাচ্ছে, এটি আমরা দেখলাম। তারপরে মাঝখানে যে কোনো, এই বইটির কথা আমরা বলছি, এই যে কোনো বই, এক নয় কিন্তু তার বেশি যে কোনো একটি বই, সেটি এটি 1, এটি 2, এটি 3, এটি 4, এখানে 5, এখানে 6, 7 আছে, এরকম করতে করতে ধরে নিচ্ছি যে এটি এমতম বুক। এই বইটি যখন ফেলে দিচ্ছি, আমি ধরে নিচ্ছি এই বইটিকে ফেলে দিলেও বাকি সব বই পড়ে নেবে। আমি ধরে নিচ্ছি এমতম বইটি যদি ফেলে দিই, এটা আমরা ধরে নিচ্ছি, যদি এমতম বইটা যদি আমরা ফেলে দিই তাহলে বাকি বইগুলো পড়ে যাবে ধরে নিয়ে, যদি দেখতে পাই যে পরের বইটি অর্থাৎ m+1 বইটি ফেলে দিলেও তার পরের বইগুলো পড়ে যাচ্ছে, এটিকে যদি ধরে নিয়ে আমরা প্রমাণ করতে পারি m+1তম বইও যদি বাম দিকে ধাক্কা মারলে বাকি সব বই পড়ে যাচ্ছে, তাহলে আমি যে ম্যাথামেটিক্যাল স্টেটমেন্টটি বললাম যে এই বইগুলোর বাম দিক থেকে ডান দিকে ধাক্কা মারলে সমস্ত বই পড়ে যাবে, সেই বিবৃতিটি কিন্তু সঠিক প্রমাণিত হবে। তাহলে এবার বুঝতে পারছো নিশ্চয় যে আমি এই পদ্ধতিটিকে ইন্ডাকশন বা আরোহণ পদ্ধতি কেন বলেছি, কারণ এক্ষেত্রে দেখো এই দুটি এক্সাম্পলে আমরা কি করলাম, আমরা প্রথমে n = 1 এর জন্য এটি প্রমাণ করলাম যে সত্য, যে হ্যাঁ এই 1 নম্বর সিঁড়িতে ব্যক্তিটি উঠতে পারে, সেটি সত্য। আমি 6 নম্বর n = 6 নম্বরের জায়গায় এখানে আমি m যদি ধরে নিই, n = m, সেটি যে কোনো হতে পারে 1-এর থেকে বড়, আর n মানে ন্যাচারাল নাম্বার, এখানে আমরা ন্যাচারাল নাম্বার নিয়ে আলোচনা করব, মাথায় রাখবো, আমি n বলছি মানে ন্যাচারাল নাম্বার নেব, আমরা না বললেও মনে রাখবে। এখানে আমরা যে কোনো গাণিতিক স্টেটমেন্ট দেখব কিন্তু আমরা স্বাভাবিক সংখ্যার উপর সম্পর্কিতই দেখব। তাহলে m হচ্ছে যে কোনো একটি, 6 হতে পারে, 7 হতে পারে, বা 100 হতে পারে, এক্ষেত্রে আমি আমি চাপিয়ে দিয়েছি নিজে থেকে, অর্থাৎ n = m আমরা এটি ধরে নিচ্ছি সত্য, এটা আমরা ধরে নিচ্ছি। তারপরে কি করলো, m+1, এটি স্বাভাবিকভাবে পরের সিটটি হবে, যদি এটি m হয় তার পরের যে সিটটি হবে m+1 হবে, তাহলে n = m+1 এর জন্য সত্য যদি হতে পারি তাহলে ব্যক্তিটি সিরিজ হতে পারে, অর্থাৎ সেই স্টেটমেন্টটি সঠিক আমরা বিবেচনা করতে পারবো। তাহলে আমরা 3টি স্পেসিফিক, 1টি, 2টি, 3টি স্পেসিফিক বা বিশেষ
ধরনের বৈশিষ্ট্যের ওপর আমরা বিবেচনা করে একটি সাধারণ স্টেটমেন্টে এলাম যে ব্যক্তিটি সিঁড়ি চড়তে পারে। একই রকমভাবে এক্ষেত্রেও দেখো আমরা প্রথম বই ফেললে সব বই পড়ে যাবে, এটি আমরা প্রমাণ করেছি। আমরা তম বই যদি ফেলে দিই তাহলে বাকি বইও পড়ে যাবে, এটি ধরে আমি প্রমাণ করেছি। তার পরের বইটা ফেলে দিলেও কিন্তু সব বই পড়ে যাবে। অর্থাৎ তিনটি স্পেসিফিক আমরা তত্ত্বের উপর ভিত্তি করে আমরা একটি জেনারেল স্টেটমেন্ট এলাম যে যদি বইগুলি বাম দিক থেকে ডান দিকে ধাক্কা মারা হয় তাহলে সমস্ত বই পড়ে যাবে। এই জেনারেল স্টেটমেন্টে এলাম। বোঝাতে পারলাম? আশা করছি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে না পেরে থাকি আবার কমেন্টস করো, আবার বলো, আমি আবারও তোমাদের জন্য ভিডিও বানাবো। কারণ তোমাদের বোঝানোই হচ্ছে এই ভিডিওর উদ্দেশ্য, আর কিচ্ছু নয়। এখন তাহলে এই বিষয়টিকে যদি আমরা ভালো করে বোঝার চেষ্টা করি তাহলে কী দেখলাম যে তিনটি স্পেসিফিক যদি তত্ত্ব আমরা বিশেষ তত্ত্ব আমরা যদি একবার প্রমাণ করে দিতে পারি কোনো গাণিতিক তথ্যের গাণিতিক বিবৃতির, তাহলে আমরা সেই জেনারেল স্টেটমেন্টটিকে আমরা সঠিক বলে বিবেচনা করব। আর এইটি হচ্ছে এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্য। তাহলে কী করব? তাহলে এটিকে যদি আমরা তিনটি ধাপে মনে রাখি যে বিবৃতিকে আমরা PN দ্বারা বিচার করব। এখন আমরা বিবৃতিকে PN দ্বারা বিচার করবো। এখন দেখো আমরা আগে যে বিবৃতিগুলো দেখেছি, দেখো এই যে স্টেটমেন্টগুলি, ঠিক আছে, এই স্টেটমেন্টগুলি যখন এই স্টেটমেন্টটি, ঠিক আছে, একে আমরা PN দ্বারা ডিনোট করব। বা এত বড় একটি স্টেটমেন্ট তোমার কাছে আছে, ঠিক আছে, 1 + 3 + 5 + 2n-1 অর্থাৎ সমস্ত অযুগ্ম সংখ্যার যোগফল। এই যে এই স্টেটমেন্টটি আছে, বারবার না লিখে তুমি একে PN দ্বারা ডিনোট করতে পারো। পি কথার অর্থ কী? তোমার মনে হতে পারে যে PN কেন? যেমন ফাংশানে f দেওয়া হয়, তাহলে P এখানে দেওয়া হলো। P এর কথার অর্থ কী? এই P হচ্ছে অ্যাকচুয়ালি প্রপোজিশন বলা হয় এই পিকে, অর্থাৎ স্টেটমেন্টেরই একটি ভালো নাম বলতে পারো প্রপোজিশন। তো তার উপর ভিত্তি করে এখানে PN বলা হয়। n হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা এই স্টেটমেন্টকে আমরা PN দ্বারা ডিনোট করতে পারি, কোনো ম্যাথামেটিক্যাল স্টেটমেন্টকে আমরা PN দ্বারা ডিনোট করতে পারি। এবার আমরা যেখানে যেমন ছিলাম, কোথায় ছিলাম? ধাপে ছিলাম। কোথায় ছিলাম আমরা? পদ্ধতি। হ্যাঁ, তিনটি পদ্ধতি দ্বারা আমরা এটা করবো। প্রথমে PN দ্বারা সূচিত করব সেই স্টেটমেন্টটিকে। মাথায় রাখবো n, m এগুলো প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার এবং m যেটি ধরবো সেটি 1 থেকে বড় হবে। ঠিক আছে, আমরা পরে আসছি সেটি। তাহলে প্রথম স্টেপ কি হলো? প্রথম স্টেপ P = 1 এর জন্য সত্য প্রমাণ করতে হবে। P = 1 এর জন্য সত্য প্রমাণ করতে হবে। P = 1 এর জন্য সত্য প্রমাণ করতে হবে মানে আমাকে প্রমাণ করতে হবে যে 1 নম্বর, এই যে 1 নম্বর বইটি যদি আমরা বাম দিক থেকে ডান দিকে ধাক্কা দিই তাহলে সমস্ত বই পড়ে যাবে, এটি আমাকে প্রমাণ করতে হবে। অথবা আমাকে প্রমাণ করতে হবে ব্যক্তিটি 1 নম্বর সিঁড়ি নিজে থেকেই চড়েছে, তাহলে এই ব্যক্তিটি সিঁড়ি চড়তে পারে কারণ সে 1 নম্বর সিঁড়ি চড়েছে। ঠিক আছে, এটি ফার্স্ট স্টেপ। ঠিক আছে, দ্বিতীয় স্টেপ কি বলছে? দ্বিতীয় স্টেপকে আমরা বলে থাকি ইন্ডাকশন হাইপোথেসিস বা আরোহ প্রকল্প। এখানে কি বলা হয় যে PN বিবৃতি n = m এর জন্য সত্য। এবার mটা কি? m হচ্ছে 1 এর থেকে বড় যে কোনো অন্য ন্যাচারাল নাম্বার, মানে এটি র্যান্ডম সিলেক্ট করা। 10 হতে পারে, 15 হতে পারে, 20 হতে পারে, একটা র্যান্ডম একটি ন্যাচারাল নাম্বার যেটি 1 এর থেকে বড়, এটি আমরা সত্য ধরে নেব। এখানে আমরা ধরে নেব এটি সত্য আমরা ধরে নেব। অর্থাৎ আমরা ধরে নেব বলতে এখানে আমরা ধরে নেব যে তম যে বইটি সেটিকে যদি আমরা বাম দিক থেকে ডান দিকে ধাক্কা দিই তাহলে সমস্ত বই পড়ে যাবে, এটা আমরা ধরে নেব। আবার এখানেও আমরা ধরে নেব যে এই ব্যক্তিটি হয়তো 6 নম্বর সিঁড়িতে সে উঠতে পারে বা উঠে এসে দাঁড়িয়ে আছে, এটা আমরা ধরে নেব। ধরে কি প্রমাণ করব? যে সে 6 থেকে 7-এ গেছে, অর্থাৎ পরের সিঁড়িতে সে যেতে পেরেছে, এটি আমরা সত্য বলে প্রমাণ করব। আবার এখানেও আমরা প্রমাণ করব যে যদি যদি সত্য হয়, অর্থাৎ বইটি যদি তম বইটি যদি আমরা বাম দিক থেকে ডান দিকে ধাক্কা মেরে পড়ে যায় সমস্ত বই, তাহলে m+1 তম বইকেও যদি বাম দিক থেকে ডান দিকে ধাক্কা মারি তাহলে সেই বই বাকি বইগুলি পড়ে যাবে, এটি আমাকে প্রমাণ করতে হবে এটির ওপর ভিত্তি করে, এটি আমাকে ধরে। তাহলে আমরা কি বলছে? থার্ড কি বলছে দেখো, আমরা সেটি বলছে যে তোমাদের ধরতে হবে
বিবৃতি n ইজ ইকুয়াল টু m এর জন্য সত্য, অর্থাৎ pm সত্য, এবং তারপরে pm সত্য ধরে আমাকে pm+1 অর্থাৎ n ইজ ইকুয়াল টু m+1 এর জন্য যে সত্য সেটি আমাকে প্রমাণ করতে হবে। যদি আমরা এই 3টি স্টেপ করতে পারি তাহলে আমরা এই pn নামক যেই আমাকে ম্যাথামেটিক্যাল স্টেটমেন্টটি আমাকে দেওয়া আছে সেটি যে সত্য সেটি আমরা বিবেচনা করে রাখতে পারবো। আমি আবারও বলছি, এই পদ্ধতিকে গাণিতিক আরোহণ তত্ত্ব বলা হয় বা ইন্ডাকশন। এটি আমাকে ইন্ডাকশন প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন বলার রিজন হচ্ছে এই 3টি স্পেসিফিক স্টেটমেন্টের উপর ভিত্তি করে বা স্পেসিফিক ধারণার উপর ভিত্তি করে আমরা একটি জেনারেল স্টেটমেন্টকে সঠিক বলে মনে করছি বা সঠিক বলে আমরা গণ্য করছি বলেই এই ধারণাটিকে বা এই কনসেপ্টটিকে আরোহণ তত্ত্ব বা ইন্ডাকশন মেথড বলা হয়ে থাকে। এবার দেখো, এবার আরেকটি বিষয় আমরা যাচ্ছি, সেটি হচ্ছে যে ধরো এরকম একটি স্টেটমেন্ট আছে যে ক্ষেত্রে 1 2 3 মানে সমস্ত ন্যাচারাল নাম্বারের যোগফল আমাকে বাম পক্ষে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে, এবং রাইট হ্যান্ড সাইডে তার একটি জেনারেল ফর্মকে আমাকে রিপ্রেজেন্ট করা আছে। এখন এটি সত্য না মিথ্যা সেটি পিছনে পরে আসছি। প্রথমে এবার বুঝি যে P1 অর্থাৎ n ইজ ইকুয়াল টু 1 এর অর্থ কী, P1 কথাটির অর্থ কী? P1 কথা লেফট হ্যান্ড সাইডের উপর ভিত্তি করে, যদি লেফট হ্যান্ড সাইডের উপর ভিত্তি করো তাহলে P1 কথার অর্থ হচ্ছে ফার্স্ট টার্মের কথা বলা হচ্ছে, অর্থাৎ ফার্স্ট টার্মের কথা বলা হয়েছে, তার অর্থ হচ্ছে 1কেই শুধু বলা হয়েছে। বুঝতে পারলাম? P1 লেফট হ্যান্ড সাইডের কথা বলছি, আমরা সর্বপ্রথমে লেফট হ্যান্ড সাইডের কথা বলছি। P1 যদি আমাকে বলা হয়ে থাকে তার অর্থ হচ্ছে সে ফার্স্ট টার্ম অর্থাৎ 1কে বলেছে। যদি আমাকে P2 কথা বলা হয়, আমি বারবার বলছি এখন লেফট হ্যান্ড সাইডের কথা বলছি, P2 যদি বলা হয় তার অর্থ হচ্ছে আমাকে 1 + 2 অর্থাৎ দুইটি টার্মের কথা বলেছে, ফার্স্ট প্লাস সেকেন্ড টার্মের কথা বলা হয়েছে, ফার্স্ট প্লাস সেকেন্ড টার্মের কথা বলা হয়েছে। যদি আমাকে P3 বলে, P3 কথা হচ্ছে আমাকে 3টি টার্মের কথা বলা হয়েছে, অর্থাৎ 1 + 2 + 3 এর কথা বলা হয়েছে। একই রকমভাবে যদি রাইট হ্যান্ড সাইডের দিকে নিরীক্ষে আমরা বিচার করি তাহলে P1 কথার অর্থ হচ্ছে আমরা n এর জায়গাতে আমরা 1 বসিয়ে দেবো, অর্থাৎ 1 × 1 + 1/2। কি অ্যান্সার আসছে? 2/2 মানে 1। দেখো এটি অ্যান্সার আসছে, ঠিক আছে। P2 কথার অর্থ কি? P2 কথার অর্থ বাম দিকে যেমন দুইটি পদকে বা দুইটি টার্মকে ধরা হচ্ছিল, যেমন ফার্স্ট এবং 2 এটি ধরে 3 হচ্ছিল অ্যান্সার। সেকেন্ডের ক্ষেত্রে মানে রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে কি হবে, আমরা n এর জায়গায় 2 বসিয়ে দেবো, অর্থাৎ 2 × 2 + 1/2, অর্থাৎ আমরা 2 কেটে গিয়ে অ্যান্সার আসবে 3। দেখো মিলে গেল 3। আবার P3-র কথার অর্থ লেফট হ্যান্ড সাইডে যেমন 3টি টার্মের কথা বলা হয়েছিল 3 4 5 6, রাইট হ্যান্ড সাইডে কী হবে, n এর জায়গায় আমার 3 বসে যাবে, অর্থাৎ দেখো 3 × 4/2 4/2 2 2 4 অর্থাৎ 6। ঠিক আছে, ব্যাপারটি হচ্ছে যে P1 কথার অর্থ হচ্ছে বাম পক্ষে P1 কথার অর্থ হচ্ছে প্রথম টার্মকে রিপ্রেজেন্ট করছে, P2 কথার অর্থ হচ্ছে প্রথম দুটি টার্ম, P3 প্রথম 3টি টার্ম, এরকমভাবে চলতে থাকবে। আর ডান দিকের ক্ষেত্রে যখন জেনারেল টার্মের কথা আসবে সেক্ষেত্রে আমরা কি মনে রাখবো, n এর জায়গায় আমরা সেই 1 2 3 যেটি পড়া থাকবে n এর ভ্যালু সেখানে আমরা পুট করব। একই রকমভাবে যদি আরেকটি এক্সাম্পল দেখি, দেখো এখান থেকে যদি আমাকে বলা হয়, আমাকে কোশ্চেন করে P3 আমাকে বলো, তুমি কি করবে? লেফট হ্যান্ড সাইডের ক্ষেত্রে P3 যখন তোমাকে বলবে তার অর্থ হচ্ছে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, এই 3টি টার্মের কথা বলছে, অর্থাৎ 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, অর্থাৎ 4 × 5 9 5 14 কথা বলা হচ্ছে। আবার P3 যখন রাইট হ্যান্ডের সাপেক্ষে যদি তোমাকে P3 বের করতে বলে, তুমি কি করবে n, আমার কি স্টেটমেন্ট আছে, n × n + 1 2n + 1/6 আছে, তাই তো? আমরা n এর জায়গায় আমরা 3 বসাবো, অর্থাৎ 3 + 1 2 × 3 + 1/6। আমরা কি পাচ্ছি, 3 × 4 × 3 6 7/6,
3 2 6, 2 2 4, 7 2 14, এটি কিন্তু অ্যান্সার আসবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কিন্তু মাথায় রাখবো P3 কথার অর্থ হচ্ছে আমাকে এই তিনটি টার্মের কথা বলেছে। এখানে যদি P5 বলতো তাহলে কি হতো লেফট হ্যান্ড সাইডের ক্ষেত্রে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, এটি লেফট হ্যান্ড সাইডের জন্য P5 কথার অর্থ তাই হতো। আর রাইট হ্যান্ড সাইডে যদি আমাকে বলতো তাহলে আমরা কি করতাম, এন এর জায়গাতে আমরা 5 বসাতাম, অর্থাৎ 5 ইন্টু 5 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 5 প্লাস 1 বাই 60, এরকমভাবে বিষয়গুলি হতো। ঠিক আছে, বোঝাতে পারলাম নিশ্চয়? তাহলে এই বিষয়ে কোনো ডাউট নেই যে P1 মানে কি, ঠিক আছে, P2 মানে কি, P3 মানে কি, আর PM মানে কি। PM কথার অর্থ হচ্ছে m-তম পদ, ঠিক আছে, m-তম পদ, অর্থাৎ n স্কোয়ারের আগে কোনো একটি, এখানে কোনো একটি মিডিলে m হয়তো আছে, সেইতম পদকে ইন্ডিকেট করছে। তাহলে বলতে পারলাম, তাহলে কখনো যদি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এই বিষয়টি ভুল যেন না হয়, যে যখন আমাকে যখন আমাকে বলে দেবে 1 বা 2 বা 3, যখন জেনারেল টার্মের কথা আসবে তখন আমরা এনের জায়গায় সেই মানটি পুট করব। কিন্তু যখন টার্মের দিক থেকে বিষয় করব তখন আমাকে যে নাম্বারটি বলেছে তত সংখ্যক টার্মকে আমাকে ইন্ডিকেট করবে। বোঝাতে পারলাম, আশা করছি ক্লিয়ার হয়েছে। এবার আমরা এই যে পদ্ধতি শিখলাম বা এই ধারণার উপর আমাকে প্রয়োগটা যদি করতে পারি না, ঠিকমতো বুঝাতে পারি যদি আমি, তাহলে আশা করছি তুমি এই বিষয়টি বুঝতে পারো। আমরা কোশ্চেন তুলব, তাহলে আমরা বিষয়গুলি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, সর্বপ্রথমে এই যে আমাকে দেখতে পাচ্ছি গাণিতিক বিবৃতি বা গাণিতিক স্টেটমেন্ট যাই বলো না কেন, সেটি আমরা অলরেডি মাধ্যমিক লেভেলে পড়েছি, সমান্তর প্রগতি বা সমান্তর প্রগতিতে, তাই না? সমান্তর প্রগতিতে এরকম বলা ছিল যে ন্যাচারাল নাম্বারের যোগফল হচ্ছে n ইন্টু n+1/2, এবং সেটিকে আমাকে লিখে দিয়েছে 1 + 2 + 3 + 4 n, মানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, এবং তাকে আমাকে n ইন্টু n+1/2 এটি যে হবে সেটি আমাকে সত্য প্রমাণ করতে হবে। তাহলে আমি কি, এটি আমাকে সত্য প্রমাণ করতে হবে। তাহলে স্টেপ 1 আমাদের কাজ হচ্ছে, আমাদের স্টেপ 1-এর ফার্স্ট কাজ কি, আমাদের স্টেপ 1 আমাকে কি শিখিয়েছে, আমাকে প্রথমে দেখতে হবে এই গাণিতিক তথ্যটি P1 অর্থাৎ n = 1 এর জন্য সত্য কিনা, এটা আমাকে ফার্স্ট দেখতে হবে। n 1 এর জন্য অর্থাৎ P1 আমাকে প্রমাণ করতে হবে সত্য। কি প্রথমে আমাকে n 1 এর জন্য প্রথমে দেখতে হবে। তাহলে P1 হচ্ছে যখন লেফট হ্যান্ড সাইডে কি হচ্ছে, দেখো লেফট হ্যান্ড সাইডে P1 কথার অর্থ হচ্ছে আমাকে প্রথম পদকে নিতে হবে, অর্থাৎ 1কে নিলাম, ঠিক আছে। রাইট হ্যান্ড সাইডে কি হবে, রাইট হ্যান্ড সাইডে আমার হবে যে n এর জায়গায় 1 পুট করে দাও, অর্থাৎ 1 ইন্টু 1 প্লাস 1/2, অর্থাৎ হচ্ছে 2/2, অর্থাৎ 1। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম LHS = RHS। তাহলে লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড প্রমাণ করলাম কার জন্য, n = 1 এর জন্য প্রথম প্রুফ হয়ে গেল, অর্থাৎ আমরা স্টেপ নাম্বার 1 কিন্তু প্রমাণ করে ফেলেছি। এবার আমরা স্টেপ 2 যাব। স্টেপ 2 কি বলছে, আমরা স্টেপ 2তে ধরে নেব যে n = m এর জন্য বিবৃতিটি সত্য। এটা আমরা ধরে নিলাম যে এই n = m এর জন্য বিবৃতিটি সত্য। যদি সত্য n = m এর জন্য হয়ে থাকে তাহলে আমরা এই স্টেটমেন্টটিকে এইভাবে লিখতে পারি 1 + 2 + 3 প্লাস m = আমরা কি করলাম, m এর জন্য সত্য। তাহলে m কি, m হচ্ছে ন্যাচারাল নাম্বারের m-তম পদ, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে n আমাকে Pm কথাটির অর্থ হচ্ছে লেফট হ্যান্ড সাইডের যদি নিরিখে বিচার করো তাহলে হচ্ছে m-তম পদের যোগফল। m-তম পদ আমি যোগফল করে দিচ্ছি 1 2 3 4 5 6 m পর্যন্ত। আমি বোঝালাম যে P3 মানে হচ্ছে 3টি পদ, P4 মানে 4টি পদ, Pm মানে P5 মানে 5টি পদ, Pm মানে m-তম পদ। তাহলে আমরা বাম পক্ষে কি করলাম, আমরা m-তম পদের যোগফল আমরা লিখে দিলাম। কোন ডাউট আছে? কোন ডাউট নেই। ডান দিকে কি করব, আমরা এই Pm কথার অর্থটি ডান দিকে আমরা কি বলেছি, ডান দিকে বলেছি আমরা n এর জায়গায় m পুট করে দেব, ব্যাস কাজ শেষ। তাহলে ডান দিকে আমরা করে দেব m ইন্টু m+1/2। এটি আমরা সত্য ধরে নিয়েছি, এটি আমরা সত্য বিবৃতি ধরে নিয়েছি, এই বিবৃতিটি সত্য। আমাকে স্টেপ 3তে কি করতে হবে, আমাকে স্টেপ 3তে প্রমাণ করতে হবে n = m+1 এর জন্য
সত্য। এই যে এই নেক্সট স্টেপটি স্টেপ 3, এইটি হচ্ছে আমাদের আসল কাজ। এখানে আমাকে প্রমাণ করতে হবে স্টেপ 3-তে যে m+1 জন্য সত্য। আমরা কি করব, আমরা m+1 মানে কি, এখানে m তম পদ, অর্থাৎ আমাকে বের করতে কি হবে, আমাকে বের করতে হবে pm+1 বের করতে হবে। তাহলে আমি কি বললাম, pm যদি m তম পদ হয় তাহলে pm+1 তম পদ হবে। আর m+1 মানে কি, m এর থেকে একটা পদ বেশি। তাহলে আমরা প্রথমে আমরা কি করব, এই অংশটি যেটা আমরা রেড কালার করেছিলাম, এই যে অংশটি, একে পুরোপুরি কপি করব, এটিকে পুরোপুরি প্রথমে কপি করব, কারণ m তম পদকে আমি পুরোপুরি নিয়ে নিলাম 1 + 2 + 3 প্লাস m। এই পদটিকে পুরোটি আমরা কপি করে নেব, প্লাস আমরা তার পরের পদ হচ্ছে m+1 আমরা অ্যাড করব, কারণ কি আমাকে m+1তম পদ, আমাকে pm+1 বলতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে কী করতে হবে, pm+1তম পদ পর্যন্ত আমাকে নিতে হবে। তাহলে আমরা এইটুকু পর্যন্ত অ্যাজ ইট ইজ থাকবে, আর পরের পদটা আমরা যোগ করলাম। আর ডান দিকে কি হবে, ডান দিকে m এর জায়গায় আমরা m+1 বসিয়ে দেবো। তাহলে m এর জায়গায় যদি m+1 বসাই, তাহলে প্রথমে m এর জায়গায় m+1 বসালাম, খুব ভালো কথা, দ্বিতীয়তেও m+1 আছে, তাহলে m এর জায়গায় m+1 বসাবো। এই m এর জায়গায় আমরা m+1 বসিয়েছি, আর +1 যেরকম আছে থাকলো /2, অর্থাৎ এখানে এসে দাঁড়াচ্ছে কি m+1 × m+2/2, ঠিক এরকম একটি পজিশনে এলো। খুব ভালো কথা। আর ডান দিকে কিন্তু বাঁ দিকে কিন্তু এইটা আমাকে কিন্তু প্রমাণ করতে হবে, যে এটি = এটি, এটা আমরা এটি প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে কীভাবে আমরা প্রমাণ করতে পারি, এটি প্রমাণ করতে হবে সর্বপ্রথমে এইটুকু অংশ প্রমাণ করতে গিয়ে দেখলাম যে এইটুকু অংশ যেটি আছে সেটির মান কিন্তু অলরেডি আমাকে এই অংশটি আমাকে বলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা এই মানটি এখানে আমরা বসিয়ে দিতে পারি। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা স্টার্ট করছি, আমরা কী করবো, আমরা প্রমাণ করতে চলেছি এবার, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো, আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করবো। কী করবো, তাহলে 1 + 2 + 3 প্লাস m আছে, প্লাস m+1 আছে। এখন এইটুকু অংশের মান আমি ভালো করে জানি, m × m+1/2, আর পরে কি থাকলো, পরে যেটি থাকলো সেটি হচ্ছে m+1। খুব ভালো কথা। এখন আমরা কাজ করতে পারি, আমরা উপর থেকে আমরা একটি কাজ করতে পারি, পরের লাইনে আমরা উপর থেকে m+1কে কমন নিতে পারি। তাহলে m+1কে যদি উপর থেকে কমন নিয়ে নিই, তাহলে পরে কি থাকলো, এখান থেকে m/2 আর প্লাস ওইদিকে 1 পড়ে থাকলো, ঠিক আছে। আমরা যদি লসাও করে দিই তাহলে পাচ্ছি m+1 m+2/2, এটি পাচ্ছি। এটি তো প্রমাণ করতে বলেছিল, এটি তো প্রমাণ করতে চেয়েছে, তাহলে = রাইট হ্যান্ড সাইড, আমি এটিই প্রমাণ করতে চেয়েছিলাম তাহলে আমরা প্রমাণ করে ফেললাম। আমরা কি করলাম, তাহলে স্টেপগুলি ভালো করে বোঝার চেষ্টা করো আমি কি করতে চাইলাম। সর্বপ্রথমে 1 এর জন্য প্রমাণ করলাম যে p1 এর জন্য লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড, আমরা প্রমাণ করলাম, এটি আমাদের ফার্স্ট কাজ। তারপরে আমরা সেকেন্ড স্টেপে আমরা ধরে নিলাম যে n = m এর জন্য এটি বিবৃতি সত্য। n = m এর জন্য সত্য মানে কি, pm কথার হচ্ছে বাম পক্ষের বেসিসে m-তম পদের যোগফল, m-তম পদ 1 2 3 4 m-তম পদের যোগফল, ঠিক আছে। ডান দিকের বেসিসে n এর জায়গায় সব m বসিয়ে দিলাম, তাহলে এটি হবে। তাহলে এটি আমরা সত্য ধরে নিলাম, এটি সত্য আমরা ধরে নিয়েছি। তারপর কী প্রমাণ করতে হবে, n = m+1 এর জন্য প্রমাণ সত্য ধরতে হবে। এবার n = m+1 মানে কি, m-তম পদ প্লাস পরের পদটা, তাহলে বাম পক্ষে আমরা কি পেলাম, m+1তম পদ কি পেলাম, 1 + 2 + 3 + m, তার পরের পদটা m+1, এবং ডান দিকে কী করলাম, আমাকে এটি বের করতে হবে, m এর জায়গায় m+1 বসিয়ে দিলাম, তাহলে এটি এলো। তাহলে আমাকে লেফট হ্যান্ড সাইড = রাইট সাইড প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইডকে আমি তুলে নিয়ে আনলাম এখানে, এবং দেখলাম যে এইটুকুর মান আমি অলরেডি আমরা ধরে নিয়েছি, যেটি m × m+1/2, সেটি আমরা পুট করলাম, এবং আমরা ক্যালকুলেশনের মাধ্যমে আমরা বের করে ফেললাম যে এই অংশটি যেটি আমাকে রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে হতো। তাহলে আমরা এই কাজই করব, ঠিক আছে। একে আমরা যদি শর্টকাট আমরা যদি মনে রাখতে না পারি স্টেপ 1 স্টেপ 2, তাহলে আরেকটি কথা বলে দিই, মনে রাখবে এটিকে টেপ মেথডও বলা হয়। কি মেথড, টেপ মেথড। এই মেথডটি কী বলছে, মানে দেখো আমি ভালো করে বোঝার চেষ্টা করি, TAPE, টেপ মেথড। T ফর টেস্ট, A ফর অ্যাজিউম, P ফর প্রুফ, E ফর এক্সপ্লেন। কি আছে, টেস্ট করো
এন ইজ ইকুয়াল টু ওয়ানের জন্য সত্য কি না অ্যাজিউম করো, এন ইজ ইকুয়াল টু এম এর জন্য সত্য, প্রুভ করো এন ইজ ইকুয়াল টু এম প্লাস ওয়ানের জন্য সত্য, এক্সপ্লেন করো যে যখন এন ইজ ইকুয়াল টু ওয়ানের জন্য সত্য, এন ইজ ইকুয়াল টু এম ধরে এন প্লাস ওয়ানও সত্য, তাহলে বিবৃতিটি সত্য, এটা এক্সপ্লেন করো। খুব সহজ। টেপ সবারই মনে থাকবে, টেপ হচ্ছে টি ফর টেস্ট। কি করব আমরা ওয়ানের জন্য এন ইজ ইকুয়াল টু ওয়ানের জন্য টেস্ট করব, তারপরে কি করব এ ফর অ্যাজিউম, আমরা ধরে নেব এন ইজ ইকুয়াল টু এম এর জন্য আমরা ধরে নেব বিবৃতিটি সত্য, দিয়ে সেটি ধরে আমরা প্রুভ করব এন ইজ ইকুয়াল টু এম প্লাস ওয়ানের জন্য বিবৃতিটি সত্য, তারপরে এক্সপ্লেন করব যেহেতু অ্যাজ পার প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন বা গাণিতিক আরোহণ তত্ত্বের দ্বারা আমরা বলতে পারি যখন স্টেটমেন্টটি এন ইজ ইকুয়াল টু ওয়ানের জন্য সত্য এবং এন ইজ ইকুয়াল টু এম এর জন্য সত্য ধরে আমরা প্রমাণ করতে পারলাম যে এন ইজ ইকুয়াল টু এম প্লাস ওয়ানের জন্য সত্য, তাহলে গাণিতিক বিবৃতিটি সত্য। এই স্টেটমেন্টটি আমরা এক্সপ্লেনেশনে দেব। ঠিক আছে, বোঝাতে পারলাম? এইভাবে কিন্তু আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। এবার আমরা বুঝে যদি গিয়ে থাকি তাহলে আমরা পরের কোশ্চেনটি কোশ্চেন 2 কিন্তু খুব ইজিলি করতে পারবো। ফার্স্ট কি টি ফর টেস্ট, টেস্ট কার জন্য এন ইজ ইকুয়াল টু ওয়ানের জন্য। তাহলে সর্বপ্রথম আমরা সেটি করছি যে প্রথমে স্টেপ 1 আমরা কি করছি P1কে দেখার চেষ্টা করছি। P1 জন্য লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 1 কিউব মানে 1, রাইট হ্যান্ড সাইড কি রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু এন বসিয়ে দাও 1, তাহলে 1 ইন্টু 1 প্লাস 1/2 তার স্কোয়ার, কী পাচ্ছি 2 স্কোয়ার মানে 1 স্কোয়ারই পাবো, মানে 1ই পাবো। ঠিক আছে, এটিকে ভালো করে লিখে দিই, দেখো এন ইন্টু এন প্লাস 1/2 তার হোল স্কোয়ার আছে। ঠিক আছে, বোঝাতে পারলাম? এটি লেখা আছে। ঠিক আছে, এন ইন্টু এন প্লাস 1/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা এখানে দেখো 2/2 আসছিল, 1 স্কোয়ার মানে 1 আসছে, মানে আমরা প্রমাণ করে ফেললাম যে পি ইজ ইকুয়াল টু 1 বা P1 সত্য। এটি আমরা ফার্স্ট প্রমাণ করে ফেললাম। সেকেন্ড স্টেপ কি আছে? স্টেপ হচ্ছে সেকেন্ড স্টেপ আমরা ধরে নেব এন ইজ ইকুয়াল টু এম এর জন্য সত্য। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস এম তম পদ। এন ইজ ইকুয়াল টু এম মানে পি এম, কথার অর্থ হচ্ছে, বারবার বলছি, পি এম কথার অর্থ হচ্ছে লেফট হ্যান্ড সাইডে এম তম পদ পর্যন্ত। ধরে নিলাম ডান পক্ষের কথা হচ্ছে, ডান পক্ষের নিরিখে পি এম কথার অর্থ হচ্ছে এনের জায়গায় এম বসিয়ে দাও, তাহলে এম ইন্টু এম প্লাস 1/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। এবার স্টেপ 3 কী আছে? স্টেপ 3তে হচ্ছে যে এন ইজ ইকুয়াল টু এম প্লাস 1 জন্য সত্য প্রমাণ করতে হবে। এটা আমাকে সত্য প্রমাণ করতে হবে। তাহলে আমি n প্লাস 1 অর্থাৎ পি এম প্লাস 1 কথার অর্থ কি? বাম পক্ষের জন্য 1 কিউব 2 কিউব 3 কিউব প্লাস এম কিউব, অর্থাৎ এম কিউব থাকবে। তার পরের পদ পর্যন্ত এম প্লাস 1 মানে এম তম পদের পরের পদটির পর্যন্ত আমরা নিয়ে নিলাম, আর সেটি ডান পক্ষ হতে হবে, এম এর জায়গায় এম প্লাস 1 বসবে, অর্থাৎ এম প্লাস 1, আর এখানেও এম প্লাস 1, এম এর জায়গায় এম প্লাস 1 বসছে, প্লাস 1 একটি আছে থাকলো /2 সেটির হোল স্কোয়ার। অর্থাৎ এখানে ভালোভাবে লিখলে এম প্লাস 1 এম প্লাস 2/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, অনেক বইয়ে এই কোশ্চেনটিকে এরকম দিতে পারে যে এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু 1 এন প্লাস 1 তার হোল স্কোয়ার /4 এরকমভাবে দিতে পারে। বিষয়টি একই, শুধু দেখতে একটু অন্যরকম, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, অনেক রকমভাবে দিতে পারে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এই লেফট হ্যান্ড সাইড থেকে আমাকে এইটি প্রমাণ করতে হবে। আমরা প্রমাণ করিনি কিন্তু এটাকে প্রমাণ করতে হবে। আমরা কি করব? একই রকমভাবে আমরা লেফট হ্যান্ড সাইডকে তুলে ধরবো। লেফট হ্যান্ড সাইডে কী পাচ্ছি? 1 কিউব 2 কিউব 3 কিউব প্লাস এম কিউব প্লাস এম প্লাস 1
কিউব, এটুকু পর্যন্ত পাচ্ছি। এখন এই যে অংশটুকু আমরা বারবার এই অংশটুকু কিন্তু কমন আসবে, মাথায় রাখবো যে কোনোভাবে এই অঙ্কগুলো যখন করব তখন এই অংশটুকু কিন্তু আমরা অলরেডি পাবো। এই অংশটি দেখো, এই অংশটুকু আমরা পাবোই এই লেফট হ্যান্ড সাইডে এখান থেকে এইটুকুর মধ্যে। এখন এই অংশটুর মান আমরা কিন্তু অলরেডি ধরে নিয়েছি, সেটি কিন্তু এই জায়গাটা আমাকে পুট করতে হবে। এই পুরো অংশটির জন্য আমি পুট করব m ইন্টু m+1/2 তার হোল স্কোয়ার প্লাস একটা m+1 তার কিউব কিন্তু আমরা পড়ে আছি। এবার আমাদের কিচ্ছু কাজ নেই, আমাদের ক্যালকুলেশনই করতে হবে। কি করতে হবে? প্রথমে আমরা এক্সপ্যান্ড করে দিই, যে এটি m² থাকলো, এটি m+1 তার স্কোয়ার, এটি নিচে 4 থাকলো, 2 স্কোয়ার মানে 4। আমরা হোল ব্র্যাকেটটাকে আমরা সহজভাবে 3টি সেপারেট করে দিলাম, প্লাস m+1 তার কিউব আছে থাকলো। আমি দেখো m+1 এর স্কোয়ারকে আমি কিন্তু কমন পেয়ে যাচ্ছি দুটি থেকে, আমরা কমন নিয়ে নেব। m+1 এর স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকবে m²/4, ঠিক আছে, প্লাস এখানে পড়ে থাকবে m+1 একটি পড়ে থাকবে, কোনো ডাউট নেই, পড়ে থাকলো, ঠিক আছে থাক, এরকম থাকলো। এখানে আমরা লসাগু করব, 4 লসাগু আসবে, m² + 4m+4 এরকম একটি পজিশনে আসবে। উপরের অংশটি দেখতে পাচ্ছি a² + 2ab + b² বা ফ্যাক্টরাইজেশন যাই বলো না কেন, উপরের অংশটিকে দেখতে পাচ্ছি আমরা কি m² + 2a ইন্টু b + b², এই আকারে দেখতে পাচ্ছি না, এই আকারে দেখতে পাচ্ছি। অর্থাৎ m-কে যদি a আর 2-কে যদি b ধরে নিই তাহলে a² + 2ab + b² এই আকারে চলে আসছে। তাহলে এই আকারে যদি এসে থাকে তাহলে আমরা একে আমরা লিখব কি, এই অংশটিকে আমরা লিখব পরের লাইনে m+1 যেরকম আছে স্কোয়ার থাকলো, এই অংশটিকে আমরা লিখব m+2 তার স্কোয়ার, নিচে 4 আছে, 4 থাকলো। একে আমরা সুন্দরভাবে যদি সাজিয়ে নিই, প্রত্যেকটা এই 4কে আমরা 2 স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ পুরোটাকে যদি হোল প্যাকেট নিয়ে চলে আসি তাহলে m+1 m+2/2 পুরোটা হোল ব্র্যাকেটে স্কোয়ার আকারে লিখতেই পারি। আর যেটি আমাকে প্রমাণ করতে হচ্ছিল, অর্থাৎ এটি ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, আমরা বলতে পারি যে এটি ইজ ইকুয়াল টু RHS। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম, আমরা যেটি প্রমাণ করতে চাইছিলাম সেটি প্রমাণ করে ফেললাম যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড যখন n ইজ ইকুয়াল টু m+1। কার উপর ভিত্তি করে? n ইজ ইকুয়াল টু m এর জন্য সত্য ধরে নিয়ে আমরা প্রমাণ করলাম যে n ইজ ইকুয়াল টু m+1 এর জন্য সত্য। তাহলে আমরা কী করলাম? ফার্স্ট স্টেপ আমরা প্রমাণ করলাম যে n ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ p1 সত্য। তারপরে প্রমাণ করলাম, ধরে নিলাম যে pm সত্য ধরে আমরা প্রমাণ করলাম pm+1ও সত্য। তাহলে আমরা গাণিতিক আরোহণ তত্ত্বের দ্বারা প্রমাণ করে ফেললাম যে এই যে বিবৃতিটি সেটি সঠিক। বোঝাতে পারলাম? আশা করছি বোঝাতে পেরেছি। তাহলে আমরা মনে রাখবো TAPE, টেপ মেথড, T ফর টেস্ট, 1 এর জন্য টেস্ট করব, অ্যাজিউম করব n ইজ ইকুয়াল টু m এর জন্য সত্য, P ফর প্রুভ, n ইজ ইকুয়াল টু m+1 এর জন্য প্রুভ করব, E ফর এক্সপ্লেন, আমরা এক্সপ্লেন করব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাজ। আমাকে আরেকটি কোশ্চেন দেওয়া হয়েছে, দেখি বলেছে 1 + 3 + 3² প্লাস 3n-1 লেফট হ্যান্ড সাইডে বলেছে, সেটি হচ্ছে 3n-1/2 এর সঙ্গে সমান। আমাকে কি করতে হবে? প্রথমে n ইজ ইকুয়াল টু 1 অর্থাৎ p1 বের করতে হবে প্রথমে লেফট হ্যান্ড সাইডের জন্য। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডের p ইজ ইকুয়াল টু 1 মানে কত? 1। রাইট হ্যান্ড সাইডে কত? রাইট হ্যান্ড সাইডে আমি 1 যদি আমি 3 আমি যদি 1 - 1/2 অর্থাৎ 2/2 অর্থাৎ 1, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা প্রুভ করে ফেললাম যখন p ইজ ইকুয়াল টু n ইজ ইকুয়াল টু 1 বা p1 এর জন্য। ঠিক আছে, মানে 1 এর জন্য আমরা প্রথম কাজটি করে ফেলেছি। আমাদের স্টেপ 2 কী হবে? স্টেপ 2 হচ্ছে n ইজ ইকুয়াল টু m এর জন্য সত্য, এটি আমাকে
ধরে নিতে হবে, ধরি। তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি 1 + 3 স্কোয়ার প্লাস কোনো একটি জায়গায় 3 m তম পদ হবে 3m-1। কারণ কি? দেখো n তম পদ হচ্ছে 3n-1, তাহলে m তম পদ হবে 3m-1, অর্থাৎ m এর জায়গায় n এর জায়গায় আমি m পুট করব, এটুকুই কাজ। তাহলে রাইট হ্যান্ড সাইড কী হবে? 3m-1/2। ঠিক আছে, কোন রাউট আছে? কোন রাউট নেই। আমাদের এইখানে কাজ হচ্ছে যে আমাকে যখন n = m আমাকে সত্য ধরতে হবে, তখন n এর জায়গায় আমরা m পুট করব, বাকি আর কোনো কাজ নেই। এটি আমরা সত্য প্রমাণ করে ফেললাম। এখন আমাদেরকে স্টেপ 3তে কী করতে হবে? স্টেপ 3তে আমাকে প্রুভ করতে হবে যে n = m+1 এর জন্য সত্য আমাকে প্রমাণ করতে হবে। আর এটি প্রমাণ করার অর্থ হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে 1 + 3 স্কোয়ার প্লাস 3m-1। আমি কি বলেছি যে এইটুকু পার্ট তুমি চোখ বুঝিয়ে লিখে দেবে। এর পরের টার্মটা কি হবে? এর পরের টার্মটা হবে 3m এর জায়গায়, পরের টার্মটা m এর জায়গায় m+1 হবে -1, অর্থাৎ আমি 1 কেটে দিতে পারি, অর্থাৎ কি আসবে? 3m আসবে। ঠিক আছে, 3m আসবে। ঠিক আছে, পরের টার্মটি এরকম আসবে = আমরা একই রকমভাবে ডান পক্ষে m এর জায়গায় m+1 লিখব -1/2। ঠিক এরকম একটি পজিশন আসবে। অর্থাৎ আমাকে কী করতে হবে? আমাকে এই লেফট হ্যান্ড সাইড থেকে আমাকে রাইট হ্যান্ড সাইড আমাকে প্রুভ করতে হবে। এই লেফট হ্যান্ড সাইড থেকে আমাকে রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে হবে। আমি কি করব? প্রথমে লেফট হ্যান্ড সাইডকে আমি 2কে নেব, চোখ বন্ধ করে 1 + 3 স্কোয়ার প্লাস 3m-1 প্লাস 3m। এইটুকু আমি 2কে নিলাম চোখ বন্ধ করে। এখন আমি আর একটা জিনিস চোখ বন্ধ করে করতে পারি, এইটুকু অংশ আমি অলরেডি ধরে নিয়েছি, আর সেটি হচ্ছে এটি। এখানে আমি পুট করে দিতে পারি। তাহলে 3m-1/2 এই জায়গায় আমি পুট করে দিলাম, প্লাস 3m অ্যাজ ইট ইজ পড়ে আছে থাকলো। ঠিক আছে, এবার আমরা নেক্সট টাইম কী করতে পারি? আমরা লসাগু করতে পারি। লসাগু করে আমরা 3m-1 অ্যাজ ইট ইজ থাকলো, আর এক্ষেত্রে আমরা প্লাস 2 × 3m করব। এখন ভুল করে 3 × 2 = 6 করবে না, কারণ এটি সূচকীয় পদ্ধতি, এখানে 3m আছে, তাহলে 2 × 3m এইভাবে আসবে। যদি 2 এর মাথায় 2m × 3m হতো, তাহলে তুমি 6m করতে পারতে, কিন্তু সেরকম ব্যাপার নেই এখানে। সেই কারণে আমরা কি করব? আমরা এইভাবে একে রিপ্রেজেন্ট করব। পরের লাইনে কী করব? পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে এর সঙ্গে যদি তুলনা, আমাকে প্রমাণ তো এটা করতে হবে। আমরা নিচে 2 চলে এসছে, ওকে ভেরি গুড। আমরা -1টাকেও নিয়ে চলে এসেছি কিন্তু। তাহলে আমরা যদি পাশাপাশি রেখে দিই 3m প্লাস 2 × 3m, এই দুটিকে পাশে রাখলাম, -1/2 এরকমভাবে রাখলাম। এই প্রথম দুটি টার্ম থেকে আমরা 3mকে কিন্তু কমন পেতে পারি, আমরা কমন নিয়ে নেব। যদি কমন নিয়ে নিই, তাহলে 3m যদি কমন নিই, তাহলে প্রথম থেকে 1 + 2 এরকম পড়ে থাকবে, -1 অ্যাজ ইট ইজ আছে, +2 থাকলো। খুব ভালো কথা। 2 + 1 মানে 3, তাহলে 3m × 3 -1/2। এখন আমরা সূচকীয় নিয়ম অনুসারে জানি যে 3m × 3m যদি হয়ে থাকে, তাহলে আমরা একে 3m+1 অর্থাৎ সূচক পাওয়ারের যোগফল আকারে লিখতে পারি। তাহলে সেটি আমরা করব, এবং পরের লাইনে 3m+1 -1/2 করব, যেটি কিন্তু রাইট হ্যান্ড সাইডের সঙ্গে মিলে গেছে। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম যে n = 1 এর জন্য গাণিতিক স্টেটমেন্টটি সঠিক। আমরা ধরে নিলাম যে n = m এর জন্য গাণিতিক স্টেটমেন্টটি সঠিক। ধরে নিয়ে আমরা প্রমাণ করে ফেললাম n = m+1 এর জন্য গাণিতিক স্টেটমেন্টটি সঠিক। অর্থাৎ আমরা প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান বা গাণিতিক আরোহণ তত্ত্বের দ্বারা প্রমাণ করে ফেললাম যে 1 + 3 + 3 স্কোয়ার প্লাস 3n-1 = 3n-1/2 হয়ে থাকে সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য। বোঝাতে পারলাম। তো নেক্সট কোশ্চেন আমরা দেখি। নেক্সট কোশ্চেন আরও সুন্দর এবং খুব ভালো একটি কোশ্চেন। এই কোশ্চেনটি আমাকে ঘাবড়ানোর জন্য ঠিক এইভাবে দিয়েছে। এখানে
1.2 না, কিন্তু 2 ইন্টু 1 ইন্টু 2, এটি কিন্তু 2 ইন্টু 3, এটি 3 ইন্টু 4, অর্থাৎ একটি গুণ আকারে আছে, ঠিক আছে। এখানে কিন্তু ডট বলে ভেবে নিও না, ঠিক আছে। তো এবার কি বলেছে, তাহলে আমাকে প্রথমে ফার্স্ট কাজ কি, আমরা চোখ বন্ধ করে কি জানি যে n ইজ ইকুয়াল টু, আমরা ফার্স্ট কাজ আমরা জানি যে n ইজ ইকুয়াল টু 1-এর জন্য আমাকে সত্য প্রমাণ করতে হবে, অর্থাৎ p ইজ ইকুয়াল টু 1 আমাকে চেক করতে হবে। তাহলে p ইজ ইকুয়াল টু 1 মানে প্রথম পদ, এটা মানে 2 1 2, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের আমার যে ভ্যালুটি বেরালো, লেফট হ্যান্ড সাইডে আমার যে ভ্যালুটি বেরালো সেটি হচ্ছে 2। রাইট হ্যান্ড সাইডে আমরা কী করবো, রাইট হ্যান্ড সাইডটা আমরা প্রমাণ করে দেখি। রাইট হ্যান্ড সাইডে কী আছে, অ্যাকচুয়ালি এরকম আছে যে n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2/3, ঠিক এরকম আছে, ঠিক আছে। তাহলে n এর জায়গায় আমি যদি 1 পুট করি, তাহলে 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1 প্লাস 2/3, তাহলে 3 কেটে যাবে, অর্থাৎ 2 থাকবে। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমি প্রমাণ করে ফেললাম p ইজ ইকুয়াল টু 1-এর জন্য, p ইজ ইকুয়াল টু 1-এর জন্য লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমি প্রমাণ করে ফেলেছি, ঠিক আছে। এবার সেকেন্ড কাজ কি, n ইজ ইকুয়াল টু m, n ইজ ইকুয়াল টু m এর জন্য এটি সত্য আমি ধরে নিলাম। তার অর্থ হচ্ছে 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 4 প্লাস ডট 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 m ইন্টু m প্লাস 1। এবার এখানে ভালো করে বোঝার চেষ্টা করবো, আমরা যখন m ধরবো, n ইজ ইকুয়াল টু m ধরবো, তখন আমরা কি করব, আমরা চোখ কান বুঝে n এর জায়গায় m পুট করে দেব। তার মানে আমরা সেটি করেছি, n এর জায়গায় m পুট করেছি লেফট হ্যান্ড সাইডে, আর রাইট হ্যান্ড সাইডে কী করবো, একই রকমভাবে আমরা n এর জায়গায় m পুট করবো, অর্থাৎ m ইন্টু m প্লাস 1 ইন্টু m প্লাস 2/3, ঠিক আছে। এই আকারে আমরা লিখে দেব, ঠিক আছে। এবার আমাকে প্রমাণ করতে কি হবে, আমাকে প্রমাণ করতে হবে যে n ইজ ইকুয়াল টু m প্লাস 1-এর জন্য সত্য, অর্থাৎ p m প্লাস 1-এর জন্য এটি সত্য, এটি প্রমাণ করতে হবে। তাহলে কি প্রমাণ করতে হবে সেটি লেখার চেষ্টা করি প্রথমে। মানে অর্থ হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে 1 2 প্লাস 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 4 প্লাস ডট 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 m ইন্টু m প্লাস 1। এতদূর পর্যন্ত কিন্তু mতম পদ আমি লিখে ফেললাম। এরপরে আরেকটি পরের পদ আসবে, পরের পদটা কী হবে, পরের পদটা হবে m এর জায়গায় ভালো করে মনে রাখো, m এর জায়গায় আমরা m প্লাস 1 পুট করবো। তাহলে এখানে যে m এর জায়গায় m পুট করেছি, এই m এর জায়গায় আরেকটি m প্লাস 1 পুট করবো, তাহলে m প্লাস 1 প্লাস 1, ঠিক আছে। তাহলে আমরা এটি হচ্ছে লেফট হ্যান্ড সাইডের কথা। একে যদি আমরা ভালোভাবে এখানে লিখি তাহলে m প্লাস 2 আসবে, ঠিক আছে। এটি হচ্ছে লেফট হ্যান্ড সাইডের কথা। আমরা এইটুকু অংশ mতম পদ, তারপরে m প্লাস 1 যোগ করার জন্য m এর জায়গায় m প্লাস 1, আর এখানেও m এর জায়গায় m প্লাস 1 লিখে আমরা যে পদটি পেলাম সেটি হচ্ছে p m প্লাস 1 লেফট হ্যান্ড সাইডের জন্য। রাইট হ্যান্ড সাইডে কী হবে, ইজ ইকুয়াল টু নিচে করছি আমি, রাইট হ্যান্ড সাইডে কী পাবো, m এর জায়গায় m প্লাস 1 বসাবো, অর্থাৎ প্রথম m এর জায়গায় m প্লাস 1 বসালাম, দ্বিতীয় m এর জায়গায় যদি m প্লাস 1 বসাই তাহলে m প্লাস 1 প্লাস 1 অলরেডি আছে থাকলো, তৃতীয় যদি m প্লাস 2 এর জায়গায় বসাই তাহলে m প্লাস 1 প্লাস 2/3 এরকম হবে। অর্থাৎ আমি m প্লাস 1 ইন্টু m প্লাস 2 ইন্টু m প্লাস 3/3। এখন আমাকে এটি প্রমাণ করতে হবে, আমাকে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। প্রমাণ কিন্তু হয়ে ওঠেনি এখনও পর্যন্ত, ঠিক আছে। এটি আমাকে প্রমাণ করতে হবে। আমরা কি করব, চোখ বুঝে প্রথমে লেফট হ্যান্ড সাইডকে তুকে নেব। লেফট হ্যান্ড সাইডে কী আছে, লেফট হ্যান্ড সাইডে কী আছে, 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 3 প্লাস ডট 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 আমরা m ইন্টু m প্লাস 1 mতম পদ আমরা কপি করে নিলাম, পরে m প্লাস 1 ইন্টু m প্লাস 2, ঠিক এরকম আছে লেফট হ্যান্ড সাইডে। এখন আমরা বলেছি, বারবার বলছি একই রকমভাবে, এইটুকু পদের মান কিন্তু আমরা অলরেডি জানি, আর সেটি হচ্ছে এই অংশটি আমরা ধরে নিয়েছি। তাহলে আমরা সেটা পুট করে দেবো। আমরা পুট করব এইটুকু অংশে m ইন্টু m প্লাস 1 ইন্টু m প্লাস 2/3 প্লাস কি পড়ে আছে, m প্লাস 1 m প্লাস 2 পড়ে আছে থাকলো। আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি m প্লাস 1 দুটি থেকে m প্লাস 1 m প্লাস 2 m প্লাস 1 m প্লাস 2 কমন চলে আসছে। যদি কমন নিয়ে নিই তাহলে m প্লাস 1 আর m প্লাস 2 যদি কমন নিয়ে নিই, পড়ে থাকলো এখানে m/3 প্লাস এখানে 1 পড়ে থাকলো, আর কিচ্ছু পড়ে নেই। এটি লসাগু যদি করে দিই তাহলে পরের লাইনে আমরা যদি লসাগু করি তাহলে m প্লাস 1 আছে থাকলো, m প্লাস 2 আছে থাকলো, লসাগু করলে পাচ্ছি কি 3 লসাগু হলো m প্লাস 3। অর্থাৎ আমরা
পেলাম অ্যাকচুয়ালি m+1 m+2 ইন্টু m+3/3। এটি অ্যাকচুয়ালি তো এটি আমরা প্রমাণ করতে চেয়েছি ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা একই রকমভাবে আমরা 4 নম্বর কোশ্চেনেও প্রমাণ করে ফেললাম যে এই যে গাণিতিক স্টেটমেন্টটি দেওয়া আছে সেটি সত্য। আর কার ভিত্তিতে সত্য? আমরা গাণিতিক আরোহণ তত্ত্বের ভিত্তিতে সত্য। একই রকমভাবে এই পরের কোশ্চেনটি যদি তুমি করতে চাও অবশ্যই করবে খুব সিম্পলভাবে। একই রকমভাবে এই কোশ্চেনটি তুমি বাড়িতে ট্রাই করো, আশা করছি তুমি পারবে, কোনোরূপ প্রবলেম হবে বলে আমার মনে হয় না। তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি গাণিতিক আরোহণ তত্ত্ব সম্পর্কে বেসিক ধারণাটি ক্লিয়ার করতে পেরে থাকি, কারণ এর উপর ভিত্তি করে আমরা আরও কোশ্চেন করব, আরও কোশ্চেন দেখব, এর আরও জটিল ধারণাগুলোর মধ্যে আমরা ঢুকব, কিন্তু আমাদের যে বেসিক যে ধারণাটি সেটিকে যদি ক্লিয়ার হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। ডাউট থাকলে কমেন্ট করে জানাবে, কোনো জায়গায় কোনো ভুল বলে থাকলে সেটিও কমেন্টস করে জানাবে। আশা করছি সেগুলি শুধরে নেব বা নেক্সট ভিডিওতে আর সুন্দরভাবে অন্য কিছু একটি টপিক নিয়ে বোঝাবার চেষ্টা করব। তোমাদের জন্য এই ভিডিও বানানো, তোমাদের জন্য সব কিছু, তাই অবশ্যই কমেন্টস করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।